প্রিয় দর্শক, নিউট্রাল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। সহযোগিতা রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। মঙ্গলবার 2 দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই সফরে তিনি সরকারি বেসরকারি নানা পর্যায়ে কয়েকটি বৈঠক ও মত বিনিময় সভায় অংশ নিতে পারেন বলে জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি নেতারা এই ডোনাল্ড লুর সফর নিয়ে নতুন নিষেধাজ্ঞার উদ্ভট আশা করছে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আওয়ামী লীগ নয়, একটি অদৃশ্য শক্তি এখন দেশ পরিচালনা করছে। কেউ কেউ বলছেন যে রাজনীতিতে এখন লু হাওয়া বইছে। আমরা আসলে ডোনাল্ড লুর সফর এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন যুব মহিলা লীগের সাবেক সভাপতি, বর্তমানে সংসদ সদস্য নাজমা আক্তার, এবং সঙ্গে রয়েছেন সাবেক সংসদ সদস্য, লেখক ও কলামিস্ট গোলাম মাওলা রনি। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। রনি ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই, রাজনীতিতে কি লু হাওয়া বইছে কিনা? না, কোনো লু হাওয়া বইছে না। এর কারণ হলো জনাব ডোনাল্ড লু উনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে বিভাগে দায়িত্বরত রয়েছেন, তো সেই বিভাগে পাকিস্তানের ক্ষেত্রে ওনার যে ক্ষমতাটা ছিল বা শ্রীলঙ্কার ক্ষেত্রে ওনার যে ক্ষমতাটা ছিল, বাংলাদেশের ক্ষেত্রে সেই ক্ষমতাটা ঠিক ওইভাবে আসলে কাজ করছে না। এই কারণে যে পাকিস্তান সেনাবাহিনীকে দীর্ঘদিন যাবৎ প্রতি বছর $1 বিলিয়ন মানে $100 কোটি আমেরিকা তাদেরকে ডোনেশন হিসেবে দেয়, এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সিভিল সার্ভিসের সঙ্গে আমেরিকার যে একটা সম্পর্ক, সেখানে পাকিস্তান সিভিল সার্ভিসের কর্মকর্তাদেরকে দিয়ে বা মিলিটারিকে দিয়ে আমেরিকা যে কোনো একটি কাজ করাতে পারে, যেটি বাংলাদেশের পক্ষে আসলে ওইরকম টাইড আপ, মানে সেনাবাহিনীর সঙ্গে সিভিল সার্ভিসের সঙ্গে এরকম একটা ঘটিয়ে দিয়ে কোনো কিছু একটা করা সম্ভব, এটা একেবারে অ্যাবসলিউটলি ইম্পসিবল। সেকেন্ডলি যেটি হলো যে একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে তার উপর আমেরিকান যে কর্তৃত্ব সেটা চাপিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় আমেরিকা যে কাজগুলো করেছে বিভিন্ন দেশে, ঠিক এটা কোথাও আমার জানা মতে ওইভাবে গণ অভ্যুত্থান ঘটে সরকারের যে পরিবর্তন এরকম হয়নি। বরং প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকা তাদের পলিসি, যেমন আমাদের মুক্তিযুদ্ধে তাদের পলিসি ভুল ছিল, ভিয়েতনামে তাদের পলিসি ভুল ছিল, আফগানিস্তানে তাদের পলিসি ভুল ছিল, এবং সাম্প্রতিক সময় পুরো মিডল ইস্টে যে টারমাইল অবস্থা চলছে, এখানে ইরান, ইরাক, লিবিয়া, তার সঙ্গে যদি সিরিয়া, ইয়ামেন, এই দেশগুলোর সঙ্গে তাদের যে সম্পর্ক, এটা পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে, এবং আমেরিকা নিজেরাই একটা খুব বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। এবং আমেরিকাতে যে ছাত্র আন্দোলনটা চলছে, এটি সেই আজ থেকে 58 বছর আগে ভিয়েতনাম যুদ্ধের ওই সময়টাতে হয়েছে, এটা দ্বিতীয় ছাত্র আন্দোলন, এবং এটা আমেরিকান যে পলিসি, ইসরায়েলের যে নীতিমালা, সেই নীতিমালার বিরুদ্ধে কিন্তু তারা দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে মিস্টার ডোনাল্ড লু আমাদের যে বাংলাদেশ সংক্রান্ত আমাদের যে একটা ভয় এবং আতঙ্ক এবং আশা সঞ্চয় করেছিলেন, বিশেষ করে নির্বাচনের আগে, যেহেতু জনাব ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তিনি একটা কথা বলেছিলেন যে তাকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে, এবং জেনারেল আসিফ মুনির এবং জেনারেল বাজওয়া এই দুজনকে দিয়ে সেনাবাহিনীর মধ্যে যে কুটা ঘটিয়েছেন, এবং সেই কুয়ের নেতৃত্বদাতা ছিলেন মিস্টার ডোনাল্ড লু। এই কথা যখন আমরা আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে প্রসারিত হতো, ঠিক সেই সময়টাতে আওয়ামী লীগের মধ্যে সত্যিকার অর্থে মিস্টার লুকে নিয়ে একটা লু হাওয়া প্রবাহিত ছিল। এবং আমরা যারা সোশ্যাল কন্টেন্ট, মানে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট নির্মাণ করেছি, বা আপনারা যারা টেলিভিশনের মূল ধারাতে রয়েছেন, সবাই কিন্তু ডোনাল্ড লু, পিটার ডি হাস, সারা কুক অর্থাৎ ব্রিটিশ রাষ্ট্রদূত, তাদের যে কোনো চলাফেরা, যে কোনো কথাবার্তা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। কিন্তু যেটা হয় সেটা হলো যে নির্বাচনের ঠিক 15 দিন আগের থেকে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি, চালচলন, কথাবার্তা পুরোটাই স্টপ হয়ে গিয়েছিল, একদম খামোশ হয়ে গিয়েছিল। তো খামোশ হওয়ার পরে অনেকে হয়তো বলেছে যে এই যে এটা একটা ঝড়ের পূর্ব লক্ষণ, তারা যে এত নরম হয়ে গেল বা এত কথাবার্তা বলছে, সবাই বলেছেন আশাবাদী যারা, যে নির্বাচনটা করতে দাও, নির্বাচনের পরের দিনই নিষেধাজ্ঞা চলে আসবে বা তারা একটা বিরাট কিছু করবে। কিন্তু দেখা গেল যে নির্বাচন হয়ে গেল, মোর দ্যান 4 মান্থ, 4 মাস হয়ে গেল। তো এই 4 মাসের মধ্যে আমেরিকার পক্ষ থেকে একটা একটা শব্দ উচ্চারণ হয়নি। যে কথাগুলো হয়েছে তারা বলেছে খুব গতানুগতিক কথা, যে
নির্বাচনের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি আগের মতো আছে, বাংলাদেশের ব্যাপারে দৃষ্টিভঙ্গি আগের মতো আছে, তো আমাদের কি এতে বিএনপির খুশি হওয়ার কি আছে বা আওয়ামী লীগের ভয় পাওয়ার কি আছে, এরকম কোনো জিনিস কিন্তু এই মুহূর্তে দেখা সাক্ষাৎ হচ্ছে না। তো এই মুহূর্তে যেটা হচ্ছে, মিস্টার লু যেটা আসছেন, বাংলাদেশে আসছেন, স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে এটা ওনার একটা রেগুলার যে কাজ, প্রতিনিয়ত যে এলাকাগুলো তার অধীনে রয়েছে, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই এলাকাগুলোতে তাকে নিয়মিত আসতে হয়। তারই ধারাবাহিকতায় তিনি শুধু বাংলাদেশে আসছেন না, শ্রীলঙ্কাতেও আসছেন এবং ভারতেও আসছেন, তো এখানে আসছেন। দ্বিতীয়ত, এখানে এই মুহূর্তে লু হাওয়া মানে বয়ে দেওয়ার মতো অবস্থা আমেরিকার নেই, কারণ আমেরিকাতে নির্বাচন নিয়ে তারা সবাই খুব ব্যস্ত। দ্বিতীয়ত, মিডল ইস্ট নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে সেটা নিয়ে আমেরিকা তার যে এফোর্ট রয়েছে তার অলমোস্ট 60% এফোর্ট তারা সেখানে দিচ্ছে। এরপর 30%-এর মতো এফোর্ট তারা ইউক্রেনে দিচ্ছে, বাকি 10% এফোর্ট তারা সারা পৃথিবীতে দিচ্ছে। তো সেই দিক থেকে বাংলাদেশের যে বিষয়টি রয়েছে, যদিও তাদের কোনো যদি চিন্তা বা সিদ্ধান্ত থেকে থাকে, এটি এখন আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটি পিছনে চলে গিয়েছে। এটি হলো একেবারে নির্মোহ দৃষ্টি থেকে যদি বলা হয়। আর যদি আপনি বিএনপি বা অন্য যে সমস্ত রাজনৈতিক দল তাদের দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলতে চান, সেটা হলো যে আমেরিকার কতগুলো ফান্ডামেন্টাল বেসিক চরিত্র রয়েছে। সেটা হলো তারা যখন কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত নেয়, এমনও ঘটনা ঘটেছে 50 বছর পর তারা কিন্তু সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করেছে। তো বাংলাদেশ নিয়ে তাদের যে বাড়াবাড়ি ছিল, তারপরে বাংলাদেশ নিয়ে তাদের যে সিদ্ধান্ত ছিল, সেটা বিএনপির পক্ষে হোক, বিপক্ষে হোক, যা কিছু হোক না কেন, গণতন্ত্রের পক্ষে, এই জায়গা থেকে আমেরিকার আসলে পিছিয়ে যাওয়ার কোনো রকম ওয়ে নেই। এর কারণ হলো এই গণতন্ত্র এবং মানবাধিকার, এই দুটোকে তারা মানে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সারা বিশ্বকে তারা শাসন করছে। তো এই গণতন্ত্রকে, মানে আমেরিকান গণতন্ত্র, তারা নিজেদের দেশে যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, ঠিক এই গণতন্ত্র তারা বলতেই থাকবে। ইভেন উগান্ডাতে 40 বছর যাবৎ নতুন মানে তাদের বিরুদ্ধবাদী সরকার, তো তারা আমেরিকাকে গালাগালি করছে। আর আমেরিকাও কিন্তু এখনও পর্যন্ত 40 বছর ধরে উগান্ডার বিরুদ্ধে তারা কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে উগান্ডা অনেক উন্নয়ন করেছে, সীমাহীন, আমাদের বাংলাদেশের চেয়ে অন্ততপক্ষে 10 গুণ ভালো করেছে সব ক্ষেত্রে। কিন্তু আমেরিকা কিন্তু তাদের সঙ্গে নেগোসিয়েশন করেনি, কিংবা তাদের সঙ্গে এখনও কোনো বন্ধুত্ব হয়নি। তো বাংলাদেশের ক্ষেত্রে তাদের যে অবস্থা, সেখানে নীতির পরিবর্তন হবে না, এটা হলো স্বাভাবিক ব্যাপার। এটা হলো একটা সাইড। আর একটা সাইড হলো আমেরিকা কিন্তু সঙ্গে সঙ্গে আবার সিদ্ধান্ত পরিবর্তন করে। যেমন দেখা গেল ভারতের সঙ্গে তাদের কিন্তু কখনোই সম্পর্ক ভালো ছিল না, কিন্তু আফগান যুদ্ধকে কেন্দ্র করে অল অন এ সার্ডেন তারা জেনারেল পারভেজ মোশাররফকে উচ্ছেদ করে সেখানে নতুন সরকার আনলো এবং সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে একটা ভালো রিলেশন তারা কিন্তু গড়ে তুললো। তো সেই ক্ষেত্রে এখন মিস্টার ডোনাল্ড লু আসছেন, তিনি কি লু হাওয়া বয়ে দেওয়ার জন্য আসছেন, নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আসছেন, বা বোয়িং বিক্রি করার জন্য আসছেন, না সেন্ট মার্টিন দ্বীপের চাওয়ার জন্য আসছেন, না আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য আসছেন, এই জিনিসগুলো মানে খোলামেলা করে বলাটার সময় এখনও আসেনি। তবে মূল ব্যাপার হলো যে এরা বড় দেশ, বড় অর্থনীতির দেশ, বড় জাতি, জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষাও তাদের অনেক বেশি। তাদেরকে নিয়ে খুব বেশি তুচ্ছতাচ্ছিল্য করাটাও বিপজ্জনক, আবার তাদেরকে খুব বেশি বড় মনে করে আমরা নিজেদেরকে একেবারে হীনমন্য করাটাও ঠিক হচ্ছে না। এজ এ জেন্টেলম্যান এগ্রিমেন্ট, একজন সম্মানিত সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন, তিনি আমাদের মেহমান, বিএনপির জন্য মেহমান, আওয়ামী লীগের জন্য মেহমান। বিএনপি কি চাচ্ছে? না, বিএনপি তো চাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসার আগেই অন্ততপক্ষে 4000 লোকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে দেখ এবং প্রিন্টেড। বিএনপি তো এটাই চাচ্ছে। বিএনপি চাচ্ছে যে এখনই সেই মার্কিন সেনাবাহিনী পাঠিয়ে সপ্তম নৌবহরের সাথে সাথে আরও থিওডোর রুজভেল্ট তাদের যে নতুন যুদ্ধজাহাজ আছে, সেই যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে পাঠিয়ে আওয়ামী লীগ সরকারকে শুধু ক্ষমতাচ্যুত না, এখান থেকে গ্রেপ্তার করে এদেরকে এখান থেকে উঠে আমেরিকা নিয়ে যাক, এদের একজনও এই নাজমা সহ কেউ যেন বাংলাদেশে থাকতে না পারে। এখন বিএনপি সেই চাওয়ায় তো আর সব কিছু হবে না। বিএনপি তো অনেক কিছুই চাচ্ছে, রাতারাতি চাচ্ছে যে তাদেরকে আজকে ক্ষমতায় বসাই দেওয়া হোক। আমিও চাচ্ছি যে আমাকে নাজমা সংসদ সদস্য, আমার বন্ধু মানুষ, তা সে এমপি হিসেবে আসছে, আমারও তো এমপি হতে ইচ্ছা করে। তো আমি চাই যে ঠিক আছে, এখন আমাকে এমপি হতে হলে তো নাজমাকে সরাতে হবে। তা আমি যদি চাই যে আমাকে আজ এমপি বানানো হোক, এটা তো খারাপ কিছু না। তো বিএনপি সব চাওয়া তো আপনি, বিএনপি অনেক স্বপ্ন দেখে, অনেক আশা করে, অনেক ভরসা করে, সেটা ইজ এ ডিফারেন্ট ম্যাটার। বাস্তবতা হলো যে এই জিনিসগুলো বর্তমান প্রেক্ষাপটে 2024 সনের যে আজকে মে মাস, এই মে মাসে
আসলে কতটা বাস্তবসম্মত সেটাই বিবেচনা যে বিষয়। আমরা একটু নাজমাপার কাছ থেকে শুনতে চাই যে আজকে মানে গত 2 দিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন যে বিএনপি আবার চাঙ্গা হয়েছে, কারণ ডোনাল্ড লু আসবেন বাংলাদেশে, ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং আপনার গোলাম বন্ধুও মোল্লা বটে। বাবু। হ্যাঁ, খুব সুন্দর করে কথাগুলি যখন বলে তখন তো আসলে শুনতে হয়, সব দর্শকরাও শুনে, আমরাও শুনি। এইটা সে ঠিকই বলেছে যে বিএনপি আসলে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখছে, বিএনপি বাস্তবে নেই। এটি হচ্ছে তারা স্বপ্ন দেখে যে তাদের কখন কে এসে ক্ষমতায় বসিয়ে দেবে। ওই যে ডোনাল্ড লু আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তো ওনাদেরকে এসে ওই যে নিষেধাজ্ঞা দিবেন বাংলাদেশের উপরে, তাতে বাংলাদেশের সরকার পরিচালনায় কষ্ট হবে, দেশের জনগণ খেপে যাবে। তখন এমন একটা পরিস্থিতি হবে, সবাই খেপে যাবে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাবে, আর বিএনপি টুপ করে ক্ষমতায় বসে যাবে। এই ধরনের অলীক কল্পনা, অলীক চিন্তাধারার জন্যই কিন্তু বিএনপির আজকে এই করুণ পরিণতি। তারা নিজেদের রাজনৈতিক কর্মসূচি ঠিক করতে পারে না, নিজেদের রাজনৈতিক দলের সম্মেলন করতে পারে না, কর্মীদের ঠিক রাখতে পারে না, তারা আন্দোলন করতে চায়। তো আন্দোলন করলে তো গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে হবে, এবং আন্দোলন করতে হবে এমনভাবে যে জনগণ যাতে বোঝে যে না, এই সরকার এই কাজটি খারাপ করছে, এবং তাদেরকে সেই জনগণকে বোঝাতে হবে। তো সেই জনগণ কিন্তু মনে করছে না যে আওয়ামী লীগ সরকার খারাপ করছে, জনগণ মনে করছে আওয়ামী লীগ ভালো করছে। জননেত্রী শেখ হাসিনা মানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং বিশ্বের অন্যতম নেতা, তার হাতে বাংলাদেশ নিরাপদ, তার হাতে বাংলাদেশের উন্নয়ন মানে যে অগ্রগতি, সেটাকে বাংলাদেশের জনগণ অ্যাপ্রিসিয়েট করছে, যার কারণে জনগণ এখন চুপচাপ মনে করছে শেখ হাসিনাই ভালো দেশ পরিচালনা করছে। কিন্তু বিএনপি তাদের রাজনৈতিক কর্মসূচি ঠিক না করে এবং নির্বাচনে নিয়মের মধ্যে থেকে, আইনের মধ্য থেকে, সংবিধানের মধ্য থেকে রাজনীতিটা না করে, নির্বাচনে না গিয়ে তারা অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়, যে এরকম অন্য কোনো আমেরিকা বা অন্যান্য কোনো অন্য ইইউ অন্তর্ভুক্ত রাষ্ট্র কেউ তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, অথবা দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে, সুনামি বা বন্যা এমন কিছু হবে যে একদম আওয়ামী লীগ সরকার ভেসে যাবে, ওনারা এসে ক্ষমতায় বসবে। এই যে মানে অলীক কল্পনা, স্বপ্ন, এই যে বাস্তবতার মধ্যে নেই বিএনপি, এটি হচ্ছে শুধু বিএনপির জন্য ক্ষতিকর না, এটা বাংলাদেশের রাজনীতির জন্য এটা ক্ষতিকর। কারণ তারা বাংলাদেশের রাজনীতিকে যদি গণতান্ত্রিক ধারায় আপনার মানে স্মুথলি পরিচালনা করতে হয়, তাহলে কিন্তু বিএনপিকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হবে। তারা তো প্রথমত তাদের জন্মই হচ্ছে অগণতান্ত্রিক, তারা অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করেছিল, এবং তারা যখনই রাষ্ট্রে ক্ষমতায় এসেছে তারা নানান অনিয়ম করে ক্ষমতায় এসেছে, এবং ক্ষমতায় এসে জনগণের সম্পদ লুটপাট করেছে, বিরোধী দলের নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে, যেটি করেছিল যে আমাদের প্রায় 22,000-এর উপরে নেতাকর্মীকে হত্যা করেছিল, তারা সংখ্যালঘুদের বিতাড়িত করেছিল, আমাদের নারীদের উপরে নির্যাতনের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি করেছিল। এই যে বিএনপি ক্ষমতায় আসলে এইগুলি হয়, মৌলবাদের রাজনীতিতে পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলাদেশে বাংলা ভাইয়ের রাজত্ব কায়েম করেছিল, গাছে মানুষ মেরে ঝুলিয়ে রাখতো, তারা নিজেরা টর্চার করে মেরে ঝুলিয়ে রাখতো, এবং প্রশাসনের কাছে গিয়ে তারা আবার চা নাস্তা খেত। এই যে বিএনপি যে রাজনীতি করেছিল, সেই রাজনীতি থেকে যদি তারা বেরিয়ে আসতো, তাহলে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এখন যেরকম আছে তার চেয়ে আরও বেশি উন্নত হতে পারত। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগ নয়, একটি অদৃশ্য শক্তি এখন দেশ পরিচালনা করছে। এই যে বললাম, অদৃশ্য কিছু তো শক্তিটা বলার নেই, কিছু তো বলতে হবে। এখন তারা একটা রাজনৈতিক দল করেন, বা উনি রাজনৈতিক দলের মহাসচিব, উনি আন্দোলনে ব্যর্থ, উনি সব কিছুতেই ব্যর্থ, ওনার দলই ব্যর্থ। তো ওনাকে তো মিডিয়াতে কোনো কথা বলতে হবে। আমরা অদৃশ্য শক্তি কেন, আমাদেরকে দেশ কে চালাবে? অদৃশ্য শক্তি ভূতে এসে দেশ চালাচ্ছে, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, এই কথাগুলিও কিন্তু হাস্যকর। বা অন্য কোনো দেশের কথা উনি মিন করেছেন না, কিনা? ওনরা মিন করতেই পারে, কারণ ওনরা নিজেরাই জানে যে ওনরাই অদৃশ্য শক্তির উপর ভর করে ওনারা ক্ষমতায় যেতে চায়। এই জন্য ওনরা মনে করে কেন আমরা অদৃশ্য শক্তির, বাংলাদেশ আওয়ামী লীগের সরকারকে অদৃশ্য শক্তি কেন চালাবে? আমরা তো পরপর 4 বার রাষ্ট্র পরিচালনা করছেন জননেত্রী শেখ হাসিনা, এবং তার পরিচালনার যে দক্ষতা, এবং আপনি যে দেশের কথা বলে বা যে দেশগুলির সঙ্গে, আমাদের সকল দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আমাদের অনেক উন্নত, এবং ডে বাই ডে এটা ডেভেলপ করছে। সেক্ষেত্রে আমাদের কারোর উপর নির্ভরশীলতা নাই, সকলের সঙ্গে আমাদের বন্ধুত্ব। এখন যে জুজুবুড়ির ভয়টা তারা দেখায় ক্ষমতায় গেলে বা ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু তারাই আবার সেই সকল রাষ্ট্রের প্রতি বেশি দৌড়াদৌড়ি করে, এবং তাদের সমর্থন আদায়ের জন্য যখন দেখে যে না, তারা যে এই উদ্ভট পরিকল্পনা করছে কিংবা তারা ক্ষমতা দখলের পায় তারা করছে,
এটা যদি কোনো রাষ্ট্র তাদেরকে সমর্থন না দেয় তখনই তারা বলে যে এটা আওয়ামী লীগকে তারা বসাতে চায়। আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল, বঙ্গবন্ধুর আদর্শের একটি রাজনৈতিক দল। যেই দলের নেতাকে তার সকল পরিবারসহ হত্যা করার পরেও সেই মানে আপনার শক্ত মাটির মধ্যে যেমন কলমিলতার শিকড় লুকিয়ে থাকে, আমাদের দলের নেতাকর্মীরা সেইভাবে লুকিয়ে থেকে একটা সময় জননেত্রী শেখ হাসিনা যখন 81 সালে দেশে প্রত্যাবর্তন করলো, তারপরে কিন্তু আমাদের কর্মীরা জেগে উঠলো, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলো। প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়ে কাদা মাটি পেরিয়ে জননেত্রী শেখ হাসিনা দলকে সুসংগঠিত করেছে। সেই দলের নেত্রীকে উৎখাত করা কিংবা অন্য কোনো অলীক কল্পনা দিয়ে সেই দলের নেত্রীর নেতৃত্বকে ব্যর্থ প্রমাণ করা কিংবা প্রশ্নবোধক চিহ্নে পরিবর্তন করা, এটি বিএনপির মতো রাজনৈতিক দলের পক্ষেই শোভা পায়। যারা ব্যর্থ, রাজনীতির সিদ্ধান্তে যাদের ভুল, যারা জনগণের কথা চিন্তা না করে শুধুমাত্র নিজেদের ব্যক্তিবিশেষের কথা চিন্তা করে, তাদের কাছেই জনগণ এই ধরনের মানে বক্তব্যই মানে শুনবে আর কি। জি আপা, একজন দর্শক আছেন, আমরা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। খসরু বলছিলাম কাউখালী পিরিজপুর থেকে। জি আমার জনাব গোলাম মাওলা রনি সাহেবের কাছে প্রশ্ন, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি রাজনৈতিক ভাবে কথাগুলো বলছি না, আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশিরা দীর্ঘদিন ধরে নানা ধরনের কথা বলে আসছে, হুমকি ধামকি সহ। এই বিষয়টিকে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কিভাবে দেখছেন? দ্বিতীয় কথা, বিদেশিরা আমাদের দেশে আসতেই পারে, সেক্ষেত্রে বিএনপি অথবা কোনো একটি বিশেষ দল এই আগমনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কথাবার্তা বলছেন, এবং এখানে বিএনপি সাধারণে গ্রহণ না করে তারা এই বিষয়টিকে আনন্দ উল্লাস করার কি আছে? এই যিনি আছেন তাকে নিয়ে এই বিষয়টি কিভাবে আপনি মূল্যায়ন করেন? জি সব জি মিলিয়ে ধন্যবাদ। জি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আর রনি ভাই একটা বিরতিতে যাবো, বিরতির পর আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। রনি ভাই, আপনার কাছে যেতে চাই যে বিরতির আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা কথা বলছেন, এটা আসলে কতটুকু মেনে নেওয়া যায়? প্রথমত এটা আমাদের দুর্বলতা, যিনি প্রশ্ন করতে বলেছেন, এটা বিএনপি আওয়ামী লীগ সবারই দুর্বলতা। আমাদের জাতীয়তা বোধ যত জাগ্রত হবে এবং আত্মমর্যাদা বোধ যত বড় হবে, আমাদের ধনসম্পদ নাও থাকতে পারে, আমরা দরিদ্র হতে পারি, কিন্তু আত্মমর্যাদা বোধ এবং নেতৃত্বের গুণাবলীর কারণে সারা পৃথিবীকে আমরা পদান্নত করতে পারি। এবং ইতিহাসে খুব বেশি দিন আগের ঘটনা, আমরা তিনজন নেতা কি ধরেন, বঙ্গবন্ধুর কথা চিন্তা করেন, ইয়াসির আরাফাতের কথা চিন্তা করেন, নেলসন ম্যান্ডেলার কথা চিন্তা করেন। এই তিনজন মানুষের যত ইন্টারন্যাশনাল কনফারেন্সের মিটিংগুলো আপনি যদি দেখেন, আপনি দেখবেন যে সারা পৃথিবী যত গ্লোবাল লিডার রয়েছে পৃথিবীর, সবাই এদের ব্যক্তিত্বের কাছে এবং এদের যে যোগ্যতার কাছে অবনত হতে বাধ্য হয়েছে। কিন্তু এখন ধরেন সরকারি দলে যিনি আছেন জনাব ওবায়দুল কাদের, এখন আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের মতো একটা দুর্ভাগা মানে এইরকম একটা মানুষকে দীর্ঘদিন যাবৎ দলের সাধারণ সম্পাদক হিসেবে রেখেছে, যে এই দলটাকে ডুবিয়েছে, দেশটাকে ডুবিয়েছে, তার মন্ত্রণালয়কে ডুবিয়েছে এবং সারা দেশটাকে ডুবিয়েছে। তার মতো মানুষ, তার মুখ দিয়ে তো মিস্টার ডোনাল্ডের নামে উচ্চারণ করা উচিত না। যদি পলক সাহেব করতেন, জুনায়েদ আহমেদ পলক সাহেব করতেন, কিংবা অন্য প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী যারা আছেন তারা বলতেন, বাণিজ্য মন্ত্রী যিনি আছেন, প্রতিমন্ত্রী যিনি রয়েছেন, তিনি যদি বলতেন, ডোনাল্ড লুকে নিয়ে সেটা মানাতো। ওবায়দুল কাদেরকে রাষ্ট্র যে অবস্থান দিয়েছে, দল যে অবস্থান দিয়েছে, তার মুখে তো এই নামটা উচ্চারণই করা উচিত নয়। তো কাজে কি হচ্ছে যে আমরা দেখেন এই যে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, বিভিন্ন লোককে বড় করে মানে তাকে বড় করতে গিয়ে বা তাকে ছোট করতে গিয়ে আমরা নিজের অজান্তে ছোট হয়ে যাচ্ছি। নির্বাচনের আগে দেখেন যে ঘটনাগুলো ঘটলো, বিএনপি মানে ব্রিটিশ রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত তাদের সঙ্গে বৈঠক করেছে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে চোখে। কিন্তু সরকারি দলের সাধারণ সম্পাদক তিনিও গিয়ে দেখা গেল যে মিস্টার পিটার ডি হাসের বাসায় গিয়ে তিনি দেখা করলেন, এবং সেখানে পিটার ডি হাস ক্রস লেগ করে পায়ের উপর পা তুলে সুন্দরভাবে বসে আমাদের
রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সাধারণ সম্পাদক, তাকে সুন্দর করে বোঝাচ্ছেন এইভাবে এইভাবে। তো এই জিনিসগুলো আমরা যে করেছি বা করে চলেছি, এটা মূলত আমাদের হীনমন্যতা এবং আমাদের দুর্বলতা। আমাদের যদি আত্মমর্যাদা বোধ থাকতো, আমাদের যদি ফেলোশিপ থাকতো, আর যদি ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে দলের খুব ভালো সম্পর্ক থাকতো, সমস্ত নেতাকর্মীদের জন্য তার দরজা যদি উন্মুক্ত থাকতো, যেভাবে রাজাক সাহেবের মতো নেতা ছিলেন, সাধারণ সম্পাদক সাজিদা চৌধুরী ছিলেন, আব্দুল জলিল সাহেব ছিলেন, এমনকি সৈয়দ আশরাফ সাহেব ছিলেন। তো এটার একটা মান আছে। সেই মানের সাথে বর্তমান যিনি রয়েছেন, কেউ চাক বা না চাক, তার তো একটা কোয়ালিটি মেনটেন করতে হচ্ছে। তো সেই দিক থেকে জিনিসটি মানে যাকে বলে যে কোনো একটা ইস্যু যখন আসে, বিদেশিদের যে কোনো একটা ইস্যু আসে, সেই ইস্যুটা সরকারি দলের পক্ষ থেকে যে পার্সোনালিটি নিয়ে, যে ব্যক্তিত্ব নিয়ে যেভাবে অ্যাড্রেস করা দরকার, এটা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে না। সেই তুলনায় আমি মনে করি যে বিএনপি সৌভাগ্যবান। বিএনপি প্রথম থেকেই সাধারণ সম্পাদক হিসেবে যাদেরকে পেয়েছেন, এদের কারোর বিরুদ্ধে, আপনি মনে করেন মির্জা ফখরুল সাহেবের বিরুদ্ধে কেউ বলতে পারবে না নারী কেলেঙ্কারি আছে, কেউ বলতে পারবে না দুর্নীতির কেলেঙ্কারি আছে, অভদ্রতামি, মানুষের সাথে খারাপ আচরণ করা, অশ্লীল আচরণ করা, এই জিনিসগুলো নেই। তো ডেডিকেশন, কাম ফ্রম এ ভেরি গুড ফ্যামিলি, তার সিএস ভালো, আরএস ভালো, বাবার নাম আছে, দাদার নাম আছে, ভাই বোনের নাম আছে, হ্যাঁ, মানে হোয়াট এভার মেবি, সিএস আরএস শান্তি কমিটির নেতা হয় এত সোজা জিনিস নয়। হোয়াট এভার মেবি, তিনি রাস্তার ফকির ছিলেন না, মির্জা ফখরুল সাহেবের বাবা, হোয়াট এভার মেবি, চোর ছিলেন না। শান্তি কমিটির মেম্বার হওয়া মানেই তো সে 10টা ধর্ষণ করেছে, খুন করেছে, নট লাইক দ্যাট। খুঁজে দেখেন যে তখন অনেক ভালো মানুষ ছিলেন যারা শান্তি কমিটির মেম্বার ছিলেন। তো যার জন্য এই যে আছে, তার আগে খন্দকার দেলোয়ার সাহেব ছিলেন, কে মুবাইদুর রহমান সাহেবের মতো মানুষ ছিলেন, আব্দুল সালাম তালুকদার সাহেবের মতো মানুষ ছিলেন, বি চৌধুরীর মতো মানুষ ছিলেন, মান্নান ভূঁইয়ার মতো মানুষ। তো বিএনপির সৌভাগ্য হলো, বিএনপি সবসময় কিন্তু খুব ভালো ভালো মানুষদেরকে দলের প্রথম থেকে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে পেয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে এখন তো রাষ্ট্র চালাচ্ছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন সেই সামনে একটা ল্যাপটপ নিয়ে, সামনে কোনো লোকজন নেই, একা একা দিয়ে এরকম 2 হাত ঝুলিয়ে ঝুলিয়ে এই সমস্ত কথাবার্তা বলেন, এবং একজন সাধারণ সম্পাদককে নিয়ে যখন ট্রল হয়, তাকে যখন বিভিন্ন জিনিসের সঙ্গে তুলনা করা, আমি নামগুলো উচ্চারণ করতে পারবো না, এগুলো আসলে আওয়ামী লীগের মতো একটা বড় দল এতদিন যাবত আছে, এইগুলোর সাথে মানায় না। বা মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যায়ে নিজেকে উন্নীত করেছেন, সম্মান এবং মর্যাদার যে পর্যায়ে তিনি উন্নীত করেছেন, তাকে আমার বন্ধু নাজমা বললেন যে শি ইজ এ গ্লোবাল লিডার। এখন আমরা যদি একটা গ্লোবাল লিডারকে মেনে নেই, গ্লোবাল লিডারের সাথে জনাব ওবায়দুল কাদের যায় না, এবং তার মুখ দিয়ে আবার লু সাহেবের বিষয়গুলো যায় না। ফলে কি করছি আমরা, অনেক ছোট ছোট বিষয়গুলোকে বড় বানিয়ে ফেলছি। প্রথমে সরকারি দল থেকে আবার তার সাথে পাল্লা দিয়ে, সরকারি দল যেহেতু এই কথাগুলো বলছে, সেটার আবার কাউন্টার করতে গিয়ে বিএনপি কিছু বলতে হচ্ছে, এবং এটা একটা লেজে গোবরে হয়ে যাচ্ছে। আপনি দেখেন তো, এই যে ডোনাল্ড লু নিয়ে ওবায়দুল কাদের সাহেব বললেন, এখন পর্যন্ত মির্জা ফখরুল সাহেব ডোনাল্ড লু নিয়ে কোনো কথা বলেছেন, এমনকি রিজভী সাহেব কোনো কথা বলেছেন? নট এ সিঙ্গেল ওয়ান। কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে বিএনপির যারা লোকজন আছে তারা আনন্দে উদ্বেলিত, তারা মুরগি জবাই করেছে, খাসি জবাই করেছে, তারপরে পরাটা দিয়ে সুন্দর করে তারা সেই খাসির মাংস খাচ্ছে, লু সাহেব আসতেছে এবং খুশিতে গড়াগড়ি দিচ্ছে। এখন ওবায়দুল কাদের সাহেবের এই কথা যদি আপনি এইভাবে একটা ভাব সম্প্রসারণ করেন, এখন গিয়ে দেখেন বিএনপির অফিসে এই লোকটাকে নিয়ে একটা আলোচনা পর্যন্ত নেই। হোয়াটএভার, তিনি আসতেছেন, তিনি তো বিএনপির সাথে বৈঠক করবেন বা করবেন, এই ব্যাপারে এখনো পর্যন্ত জানানো হয় না। যদি বৈঠক আসে, নর্মালি সেখানে বৈঠক হবে। চাঙ্গা হয়ে উঠছে রনি ভাই? না, বিএনপি তো চাঙ্গা সবসময় ছিল, এমনকি 6 মাস পরে তারা সমাবেশ করলো। না, সমাবেশ করার মধ্যে চাঙ্গা নয়। বর্তমান যে একটা দমন পীড়নের রাজনীতি চলছে, এই দমন পীড়ন রাজনীতির মধ্যে বিএনপি যে বেঁচে আছে, সারভাইভ করছে, এবং বিএনপি যে এখনও বাংলাদেশ জিন্দাবাদ বলতে পারছে, তারেক রহমানের নামটা স্মরণ করতে পারছে, হ্যাঁ, তারা যে তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নাম স্মরণ করতে পারছে, এবং তারা ভুলে যে শেখ হাসিনার নাম বলে ফেলছে না, এটাই হলো বিএনপির সবচেয়ে বড় সফলতা। এর চেয়ে বড় সফলতা নাই। এবং এরকম বিপদের মধ্যে আপনি যে কোনো লোক, আপনি দেখবেন আপনার পিছনে যদি এই মুহূর্তে একটা বড় গোকরা সাপ ছেড়ে দেওয়া হয়, আপনার পিছনে কিংবা অজগর সাপ দেওয়া হয়, এবং পিছনে যে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, খালি কানে কানে যদি বলে ভাই অবস্থা ভালো না, মুহূর্তের মধ্যে দেখবেন যে আপনি এখানে বসে আছেন, ইউ উইল ফরগেট এভরিথিং। তো মানুষের জীবনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, একটা গোকরা সাপ, এই যে ভীতিকর অবস্থার সৃষ্টি করে, তার চেয়ে রাজনৈতিক প্রতিহিংসা অনেক অনেক বেশি ভীতিকর, অনেক অনেক বেশি। যারা এই জুলুমের মধ্যে পড়েছে তারা বুঝতে পারে। এখন সারা বাংলাদেশের বিএনপির অলমোস্ট 50 লাখ লোক
সাফারার, 50 লাখ লোক যদি সাফারার হয়, তার সঙ্গে যদি 4 জন করে লোক ফ্যামিলি মেম্বার ধরেন, তাহলে 2 কোটি লোকের মধ্যে কিন্তু ট্রমা অ্যান্ড প্যানিক। একটা মানুষ আপনি বুঝতে পারবেন না যার বিরুদ্ধে 100টি মামলা আছে এবং যে গত 15 বছরের মধ্যে অন্ততপক্ষে 5 বছর গড়ে জেল খেটেছে এবং 15 থেকে 200 মামলা পর্যন্ত আছে, 400 মামলা রয়েছে একজনের কাছে। ওর কাছে জীবনটা কেমন মনে হয়? ও তো প্রতিদিন আজরাইলকে স্বপ্ন দেখে, প্রতিদিন জিব্রাইলের সাথে তার কথাবার্তা হয় এবং সেখানে সে জিব্রাইলের কাছে দোয়া করে। সে কি আওয়ামী লীগের জন্য কী দোয়া করে? আপনি বলেন তো, এটা মনে মনে চিন্তা করেন। এই যে একটা অবস্থা, এরকম একটা বিরূপ অবস্থার মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ যে ট্রায়াঙ্গেল রয়েছে, সেটা হলো বারমুদা ট্রায়াঙ্গেল। তো এই বারমুদা ট্রায়াঙ্গেল মানে এই জমিনের মধ্যে সবচেয়ে ভয়াবহ একটা জায়গা, যেটা কাজ দিয়ে কোনো যদি সপ্তম নৌবহর যায় 1 মিনিটে গিলে ওটাকে খেয়ে ফেলবে। শুধু তাই না, ওটার উপর দিয়ে যদি কোনো এয়ারফোর্স ওয়ানের প্লেনও যায়, ওটাকে টেনে নিয়ে যাবে। আবার মহাকাশে রয়েছে ব্ল্যাক হোল। তো এরকম বিএনপি 100টা ব্ল্যাক হোল আর 100টা বারমুদা ট্রায়াঙ্গেল এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির জন্য সেট আপ করে আছে। আমি যে আপনাকে এখানে আসার আগে আরেকটা টক শোতে বললাম যে সাইকোলজিক্যালি মানুষের যত বিজয় তার সাইকোলজিক্যালি। এখন বিএনপি ধরেন একটা বড় নেতা, আমি নাম বললাম না, যে কোনো একটা বড় নেতা। রনি ভাই একটু পরে শুনি, ব্রেকের পরে একটু শিওর। নাজমা আপা, একজন দর্শক আছেন, একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি রাজবাড়ি থেকে আব্দুল হক মন্ডল জি বলছিলাম। জি আমি রাজবাড়ি থেকে আব্দুল হক মন্ডল বলছিলাম। জি বলুন। আমি নাজমা আপার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। উনি বললেন যে ওনাদের শাসনামলে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার ও সবকিছুই উন্নয়ন হয়েছে। তা বিএনপি শাসনামলে এদেশে খুন জখম এবং ওনারা নির্যাতিত হয়েছেন। তা আমার প্রশ্ন যে রুরাল রু যদি বাংলাদেশে আসে এবং আপনাদের যদি বলে যে আপনাদের দেশে গণতন্ত্র এত উন্নত হয়েছে, জনগণ আপনাদের সরকার, আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সারা বিশ্ব চেনে, কিন্তু আপনাদের এই যে উপজেলা নির্বাচনে যে ভোটার উপস্থিতি এবং আপনারা যে অজুহাত দেখাচ্ছেন যে ধান কাটার মৌসুম, এই জন্য ভোটার উপস্থিতি হচ্ছে না, এই কথাগুলি কি বলবেন গণতন্ত্রের জন্য রুরাল রুর কাছে? জি ধন্যবাদ, বুঝতে পেরেছি। আপনার বিরতির পর আপনাকে দিচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। আপনার কাছে যেতে চাই যে বিরতির আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে উপজেলা নির্বাচনে যে ভোটার উপস্থিতি কম হয়েছে, এই ব্যাখ্যাটা আপনারা ডোনাল্ড লুককে কি দিবেন? না, ডোনাল্ড লুককে আমরা ব্যাখ্যা দেবো কেন? এটা আমাদের নিজস্ব আমাদের বিষয়, আভ্যন্তরীণ বিষয়। তো ডোনাল্ড লুকে একজন দর্শক, সে ডোনাল্ড লুকে ব্যাখ্যা দিতে হবে কেন? এটা আমাদের এখানে নিয়মের কোথাও কোনো ব্যত্যয় হয়েছে? এখানে কোনো খুনাখুনি মারামারি কোনো কিছু নাই। এখন তারা মানে বিদেশিদের গণতন্ত্রটা খুব ভালো মতো করে দেখে। তা ডোনাল্ড লুদের দেশের যে গণতান্ত্রিক যে ব্যবস্থা বা এখন যে অবস্থা আপনারা দেখছেন, যে গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য নিরীহ মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এটাকে বন্ধ করার জন্য আমেরিকার সরকারের কাছে দাবি জানাচ্ছে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সেখানে তারা যেইভাবে নিপীড়ন অত্যাচার করছে, যেভাবে ছাত্রদের অ্যারেস্ট করছে, ছাত্রত্ব বাতিল করছে, টিচারদেরকে মাটিতে ফেলে, একজন নারী শিক্ষককে মাটিতে ফেলে যেইভাবে পুলিশের বুট দিয়ে আঘাত করে তাকে মানে তার প্রতি যেইভাবে অশ্রাব্য বাক্য ব্যবহার করা হচ্ছে, সেখানে ডোনাল্ড লুদের দেশে গণতন্ত্র উনি খুব ভালো দেখলেন। আর বাংলাদেশে নিয়ম অনুযায়ী নির্বাচন হয়েছে, টাইম অনুযায়ী নির্বাচন হয়েছে, গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছে, সংবিধানের মধ্য থেকে নির্বাচন হয়েছে, এই গণতন্ত্র ওনার কাছে ভালো লাগছে না। এখন ওনারা দেখছেন আমেরিকার গণতন্ত্র কোথায় ভালো। প্রতিনিয়ত উনি দেখছেন না যে প্রতি মাসে কয়েকজন বাংলাদেশিকে তারা হত্যা করছে, মারা যাচ্ছে। সেখানে আমাদের বাংলাদেশিরা বা অন্যান্য দেশের জনগণ যারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আমেরিকাতে, তারা কি ন্যায় বিচারটা পাচ্ছে? এটা কি উনি খোঁজ রাখেন? শুধু অন্যের দেশের একজন বিদেশি মানে সাদা চামড়া দেখলে আমরা মনে করি এই কী করলো, আমাদের দেশটাকে উল্টাই দিবে। তারা আমাদের দেশে আসছে, আমাদের
যদি আসে তারা নিশ্চয়ই সেই আলাপ করবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বা তাদের যদি কোনো আলাপ আলোচনা থাকে, এখানে যদি কোনো ইনভেস্টমেন্ট কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান সেই বিষয়ে, বা তাদের মানে আভ্যন্তরীণ কোনো বিষয়ে কথা বললে, বা আমাদের এখন বিশ্বের যে বৈশ্বিক পরিস্থিতি সেগুলি বিষয়ে, এটা তো সবসময় দ্বিপাক্ষিক আলোচনা, বহুপাক্ষিক আলোচনা, কূটনৈতিক তৎপরতা, কূটনৈতিক সম্পর্ক এগুলো চলতেই থাকে। এখন একটা দেশের উপপররাষ্ট্রমন্ত্রী আরেকটা দেশে আসছে, সেই জন্য আমাদেরকে সহকারী উপপররাষ্ট্রমন্ত্রী, সেই জন্য আমাদেরকে তারা কি প্রশ্ন করবে, কি প্রশ্নের উত্তর দেবো, কেন উত্তর দিতে হবে? আমেরিকাতে তো 25% ভোট পড়ে, সেখানে কি আমরা উত্তর চাইতে যাই? আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে গিয়ে বলে যে আপনার দেশে 25%, 30% ভোট পড়লো কেন জাতীয় নির্বাচনে? ওনারা খোঁজ রাখেন? ওনারা প্রশ্ন করেন? জাতীয় নির্বাচনে আমেরিকাতে কত পার্সেন্ট ভোট পড়ে, যে প্রশ্নকর্তা উনি কি খোঁজ রাখেন? যেখানে 20, 30, 25% ভোট পড়ে, সেখানে তো বাংলাদেশের কোনো মানে আমাদের দেশের কোনো মন্ত্রী গিয়ে এটা জিজ্ঞেস করবে না, এবং তারাও নিশ্চয়ই সেটা করবে না। কিন্তু ওই যে আমাদের অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, সেই জন্য তারা এটা করছে। আচ্ছা, এর ব্যাপারে আরেকটা কথা আমি একটু জানতে চাই, যে আলোচনাক্রমে আমরা সবাই শুনছিলাম গোলাম মোল্লা রনির কথা, তিনি বললেন যে শান্তি কমিটিতে যারা ছিল তারা নাকি ভালো মানুষ ছিল। সবাই না, মানে কেউ কেউ ভালো ছিলেন, অনেকে ভালো কেউ ছিলেন। কেউ 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 শব্দটা উচ্চারণ করলে আমার মনে হয় ভালো হতো। সুতরাং আমি যদি কেউ কেউ বলে থাকে তাহলে ঠিক আছে, কেউ কেউ হয়তো ভালো মানুষ ছিল, তাহলে যারা আমার লক্ষ লক্ষ মা বোন নির্যাতনের শিকার হলো, পাশবিক নির্যাতন শিকার হলো পাকিস্তানি আর্মিদের হাতে, এবং সব শান্তি কমিটির মাধ্যমেই হয়েছিল। 30 লক্ষ মানুষকে আমাদের দেশের এই মানে পূর্ববঙ্গের সন্তানকে হত্যা করলো, এরা তো শান্তি কমিটির মাধ্যমে, তাদের দেখাশোনার মাধ্যমে তারা যেটা ইন্টিগ্রেট করেছে, যেটা সাজেশন দিয়েছে, সেইভাবেই তো পাকিস্তানি আর্মিরা কাজ করেছে। তাহলে সেই শান্তি কমিটির মানুষ আর যাই হোক, তারা আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল তাদেরকে আমরা কখনোই ভালো বলতে পারি না, এটা আমাদের নীতিতে বাধে। এটার আমি প্রতিবাদ করলাম। আর যেহেতু এখন সে আবার এটা ক্ল্যারিফাই দিল যে না কিছু কিছু মানুষ, সেই ক্ষেত্রে তাহলে তার বক্তব্য সেইটাই ঠিক আছে। এখন আরেকটি বিষয় দেখেন, সব দলের এক এক আভ্যন্তরীণ বিষয়, মানে রাজনৈতিক সিদ্ধান্ত পার্টির জেনারেল সেক্রেটারি বা কি, আমাদের জেনারেল সেক্রেটারি আপনি জানেন যে শিক্ষা দীক্ষায় কিন্তু উনি অনেক স্ট্যান্ড করা স্টুডেন্ট, তার রাজনীতির ক্যারিয়ার নিয়ে কিন্তু কোনো কথা নাই। কর্মকাণ্ড করতে গেলে কারোর ভালো লাগবে, কারো ভালো লাগবে না। এখন এটা নিয়ে আসলে কটাক্ষ করারও কোনো কিছু আছে বলে আমি মনে করি না। আমরা আর কিছু প্রশ্ন ছিল মনে হয় আপনার? না আপা, মোটামুটি প্রশ্ন এরকমই ছিল। তারপরে তাহলে আমরা একটা ব্রেক নিই, ব্রেকের পর আমরা আবার ব্রেক? হ্যাঁ, আরেকটা ব্রেক আছে আমাদের। প্রিয় দর্শক, আমরা আরেকটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম লিটল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। আপা, আপনার কাছে যেতে চাই যে গত কয়েকদিন ধরে বা আগামী কয়েকদিনে কিছু ডেভেলপমেন্ট হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। যে কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা ঘুরে গেলেন, ডোনাল্ড লু আসতেছেন, আমাদেরও মন্ত্রীরা যাচ্ছেন বিভিন্ন দেশে। সব মিলিয়ে কি নতুন সরকারের সঙ্গে একটা বিভিন্ন দেশের বন্ধু প্রতিম দেশগুলোর একটা সম্পর্ক উন্নয়নের একটা প্রচেষ্টা লক্ষণীয় কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বাংলাদেশকে কিন্তু বিশ্বের প্রতিটি রাষ্ট্রই গুরুত্বপূর্ণ মনে করে, কারণ বাংলাদেশের মানে এই সমস্ত বৈশ্বিক যে পরিস্থিতি, যে দুর্যোগময় পরিস্থিতি আমি বলবো, এবং কোভিড পরিস্থিতি, বর্তমান যে যুদ্ধাবস্থা যে পৃথিবীতে বিরাজ করছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সব মিলিয়ে এই যে বৈশ্বিক যে পরিস্থিতি একটা অচল অবস্থা বিরাজ করছে, তার মধ্যে বাংলাদেশ সরকার, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভাকে যেভাবে পরিচালনা করছেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, দেশের উন্নয়ন এবং সর্বোপরি মানুষকে যে আশ্বস্ত করছেন, এবং কোনো ফেক কথা না, একটু স্পষ্ট করে মানুষকে বোঝাচ্ছেন আমাদের এই পরিস্থিতি, আমরা এটা করতে চাই। এবং ওনার যে ডেভেলপমেন্ট, ওনার দেশ পরিচালনার দক্ষতা, এগুলি কিন্তু বিশ্বের অন্যান্য রাষ্ট্রের যারা আছেন প্রতিনিধিরা, তারা এটাকে শেয়ার করতে চান এবং তাদের দেশে কাজে লাগাতে চান। তো সুতরাং বাংলাদেশের প্রতি অন্যান্য বিশ্বের রাষ্ট্রের যেমন আগ্রহ আছে, জননেত্রী শেখ হাসিনার প্রতিও তাদের আগ্রহ আছে যে সে কী করে এটি পারছে সব কিছুই। কিন্তু একসময় কিন্তু দেখেন বিএনপি অন্যান্য রাজনৈতিক দল বলতো ওই নির্বাচন করতে পারবে না, করতে পারলেও সরকার 1 মাসও টিকাতে পারবে না, 15 দিন টিকবে, সামনের মাসে চলে যাবে।
অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না, সব কিন্তু কিন্তু করতে নিষেধাজ্ঞা পারছে। আসবে, নিষেধাজ্ঞা sanction আসবে। এখন আসতেছে। লু কেন আসছে সেটি না জেনে বলছে যে নিষেধাজ্ঞা আসতে পারে। কিসে নিষেধাজ্ঞা আসবে? বাংলাদেশ তো চলছে, বাংলাদেশ তার আপন গতিতে চলছে, জনগণের উপর ভর করে নির্ভর করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তো সুতরাং এখানে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, এটাকে সবার মাথায় রাখতে হবে। এবং অন্যান্য রাজনৈতিক দলের বর্তমান যে নেতারা আছে সেই নেতাদের তুলনায় জননেত্রী শেখ হাসিনার তার যে উচ্চতা, মানে রাজনৈতিক দক্ষতা, তার সব কিছু মিলিয়ে সে এখন বিশ্বের কাছে অন্যরকম একটা ভাবমূর্তি। তো সুতরাং তাকে বিট করা বা তার সঙ্গে প্রতিযোগিতা করার মতো এই মুহূর্তে বাংলাদেশের কোনো দলের প্রধান বা কেউ নেই। তো সুতরাং বাংলাদেশকে তারা গুরুত্বপূর্ণ মনে করবে, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক। সবচেয়ে বড় কথা, আপনি জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে কূটনীতির যে মেইন যে ইয়েটা দিয়ে গেছেন, থিমটা, সেটি হচ্ছে কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। তো এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই কিন্তু আমাদের আমাদের বিভিন্ন সময়ে রাজনৈতিক আলাপ আলোচনা বা নির্বাচনের সময় হয়তো কেউ আসে, কোনো মানে কেউ যদি লবিস্ট নিয়োগ করে, অথবা মনে করেন দ্বিপাক্ষিক আলোচনার জন্য বা দেশের গণতন্ত্রের জন্য কেউ যদি পরামর্শ দিতে চায়, সেটা যে আলাপ আলোচনা করতেই পারে, কিন্তু বাংলাদেশ কোনটা গ্রহণ করবে, বাংলাদেশের আইনে কি আছে, এবং অন্যান্য গণতান্ত্রিক দেশের যে আইন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, সেক্ষেত্রে সেইগুলি মেনে বাংলাদেশ রাজনীতি করছে কিনা সেটি দেখার বিষয়। আর মানবাধিকার লঙ্ঘিত কোন দেশে বেশি হয়? বাংলাদেশের এখন মনে করেন আপনি শিক্ষককে পেটাচ্ছেন, ছাত্রত্ব বাতিল করছেন, তো এটা মানবাধিকার ইউরোপেও হচ্ছে, কিন্তু ইউরোপেও সেটা হচ্ছে। অক্সফোর্ড, আপনার অন্যান্য বড় বড় ইউনিভার্সিটি ছেলেদের ছাত্রত্ব, একটা ছেলে কি পর্যায়ে গিয়ে কত লেখাপড়া মেধা খরচ করে কিন্তু সে একটা এই ধরনের নামি দামি ইউনিভার্সিটিতে ভর্তি হয়। তো সেখানে তাদের শুধুমাত্র মানবাধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে আমেরিকার টার্গেট হবে এবং তারা ছাত্রত্ব বাতিল করবে, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এটি কেন বলে না? এই যে যারা প্রশ্ন করেছে, বাংলাদেশের নাগরিকরা, যে আমরা তো সবসময় চাই শান্তিপূর্ণভাবে যে দেশ থাকে সেই দেশের পক্ষে আমরা অবস্থান নিই, আমরা নির্যাতিতের পক্ষে অবস্থান নিব, এটাই তো স্বাভাবিক। এখন ফিলিস্তিনিতে যেইভাবে বর্বর নির্যাতন করা হচ্ছে, যারা জুইসরা যারা করছে তাদের প্রতিবাদ জানানো দরকার। এখানে বাংলাদেশের রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, তো এই যে ফিলিস্তিনিদের পক্ষে বা গাজা যুদ্ধের বিপক্ষে কোনো কথা বলছে না, এবং তাদের দলের নেতারা শুধুমাত্র আমেরিকার দিকে তাকিয়ে থাকছে কে এসে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এই দেখেন, এই জন্য তো বলা হয় যে তারা কিন্তু মানুষের কথা, মানবাধিকারের বিষয়ে তাদের কোনো লক্ষ্য নেই, মানুষের প্রতি লক্ষ্য নেই, মানুষের মানে কোথায় কোথায় দ্রব্যমূল্য হলো, কোথাও অনিয়ম হলো, এইগুলি কিন্তু তারা নিয়ে রাজনীতি করছে না। তাদের রাজনীতি শুধুমাত্র কি করে তারা ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় যেতে না পারলে আওয়ামী লীগ সরকারকে কীভাবে তুলোধনা করবে। বাংলাদেশের যে প্রতিটি এখন বেসরকারি টেলিভিশন মিডিয়া বলেন, সব কিছু কিন্তু আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, এবং প্রতিদিন মিডিয়াতে তারা প্রায় 60 জন নেতা প্রতিদিন আওয়ামী লীগ সরকারকে গালিগালাজ করে, জননেত্রী শেখ হাসিনাকে ওপেন হত্যার হুমকি দেয় যারা, তারা কিন্তু বাংলাদেশের রাজনীতি করছে। তারপরেও বলে তারা দেশে গণতন্ত্র। এত কথা বলার পরেও আমরা শেষ করব আর কি। রনি ভাইকে আমরা রনি ভাই 1 মিনিট পাবো আর কি, আপনি 1 মিনিটে শেষ করবেন, আমি কোনো প্রশ্ন করব না। না, মূল ব্যাপার হলো যে বাংলাদেশ যেভাবে এগুচ্ছে, এখানে পরস্পর বিরোধী কতগুলো কন্ট্রাস্ট কাজ করছে। নিঃসন্দেহে আমরা এখন ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থানে আছি, এবং বাংলাদেশ যেভাবে সরকার উন্নয়নের যে প্রচার করেছে সারা দুনিয়াব্যাপী, এজন্য বিশ্বের যত বেনিয়া সম্প্রদায় আছে সবার কাছে বাংলাদেশ একটা গোল্ড মাইন। এই মুহূর্তে গেলেই ব্যবসা পাওয়া যাবে, 12টা বিমান বিক্রি করা যাবে, 20টা বিমান বিক্রি করা যাবে, সামরিক বাহিনীর, মানে ইটস এ গোল্ড মাইন। কিন্তু এই গেল একটা সাইড। আর দ্বিতীয় সাইড হলো এই যে জিডিপি থেকে শুরু করে ব্যাংকিং ব্যবস্থাতে যে একটা ফুলিয়ে ফাঁপিয়ে হিসাব করার যে বদনাম রটে গেছে, এবং যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে বাংলাদেশ ব্যাংকে এমন নিঃসন্দেহে খারাপ কিছু হয়েছে, ভয়ঙ্কর কিছু একটা হয়েছে, যেটি জানাজানি হয়ে গেলে সারা দেশে গণ অভ্যুত্থান হয়ে যাবে, এই কারণে সেখানে সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হয়নি। তো এই যে অবস্থা, অর্থাৎ অর্থনৈতিক যে আমাদের দৈন্যদশা, অর্থাৎ আপনার পকেটে টাকা নেই, আপনি দরিদ্র মানুষ, কিন্তু ভাবসাব যে আপনি রায় বাহাদুর খান বাহাদুরের নাতি, এরকম একটা ভাব নিয়ে আপনি চলতেছেন না। সারা দুনিয়া থেকে বড় বড় লোকজন আসতেছে আপনার সেবা করার জন্য, এখন তাদেরকে খাসি খাওয়াতে হবে, মুরগি খাওয়াতে হবে, কিন্তু আপনার আলু ভর্তা খাওয়ানোর মতো অবস্থা নাই আর কি। ইন্টারাপ্ট করি লাস্ট মুহূর্তে, যে সাংবাদিকরা প্রবেশ করলে
এমন কি ক্লু পাবে যেটা একেবারে সরকার নড়বড় হয়ে যাবে? সাংবাদিকরা কি ব্যাংকের ভিতরে গিয়ে, মানে ব্যাংকে কি ওই ধরনের কোনো, মানে যেই যদি কোনো খারাপ অবস্থা থেকে থাকে সেটা কি ব্যাংকের দেওয়ালে দেওয়ালে টানানো আছে, নাকি এটা তাদের সার্ভারে আছে অথবা তথ্য উপাত্ত আছে? তো সেগুলি সাংবাদিকরা ইচ্ছা করলে তো যে কোনো সময় তারা সেটা না, ওইটা উদ্ধার করতে নিষেধাজ্ঞা পারে। দিয়েছে, যেতে পারছেন না। রনি ভাই 15 সেকেন্ডে শেষ করবেন, শেষ আচ্ছা করবেন। যাক, এনিওয়ে, তো এই বিষয়গুলো পরস্পর যে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। অর্থাৎ একদিকে সরকারের উন্নয়ন, আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, আসলে আমরা বিমান কিনতে পারবো ফ্রান্স থেকে, বোয়িং কিনতে পারবো আমেরিকা থেকে, চীন থেকে অঢেল মানে আমরা আমদানি করতে পারবো। আর অন্যদিকে $5 বিলিয়ন চীনের কাছ থেকে আমরা ইউয়ানে, মানে ডলার না ইউয়ানে আমরা হাওলাত করতে চাচ্ছি। আমরা বিশ্বব্যাংকের কাছে আরও $5 বিলিয়ন চেয়েছি। আমাদের যে ফরেন ডেপ্ট এই মুহূর্তে অলমোস্ট মানে কি বলবো, $110 বিলিয়ন, $110 বিলিয়ন ফরেন ডেপ্ট চলে গেছে, যেটা আমাদের ফরেন রিজার্ভের 1:7 উপরে চলে গেছে, যেটা ভেরি ভেরি ডেঞ্জারাস। তো এই বিষয়গুলো সামাল দিয়ে সত্যিকার অর্থে মানে সরকার যে সামনে এগোনোর জন্য যে সায়েন্স দরকার, যে ম্যাথমেটিক্স দরকার। হঠাৎ করে তো আপনার রিজার্ভে টাকা আসবে না, হঠাৎ করে এক্সপোর্ট বাড়বে না, হঠাৎ করে ইম্পোর্ট বাড়বে না। তো এই টোটাল যেটা আধার চক্রের মধ্যে সরকার পড়েছে, আমি মনে করি এটাই এই মুহূর্তে আওয়ামী লীগের বড় সমস্যা। বিএনপি আওয়ামী লীগের জন্য কোনো রনি ভাই সমস্যা এখানেই নয়। শেষ করি, আরেকদিন শুনবো নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন।